দেখি আম্মা কি আবার হবে? তোমার বউ আমার মুখে মুখে কথা বলছিল, তাই এক্সাইটেড হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আমি ডাক্তারকে ডাকছি। না না, আম্মা এভাবে উঠবে না। আমি না দেখেছিলাম যখন আম্মা পড়ে যাচ্ছিল তখন বুকের পা দিকটা না চেপে ধরেছিল। আমার মনে হচ্ছে এটা হার্টেরই কোনো প্রবলেম, জানো তো? হ্যাঁ, দাঁড়াও, আমি এখনো কিছু করছি। সরুন সরুন, দেখে দেখে। কি দেখবে? কি দেখবে তুমি? তুমি কি ডাক্তার নাকি? ছাড়ো ছাড়ো বলছি, ওটা ওটা। একেই তো আমাদের বাড়ির মান সম্মান সমস্ত তুমি শেষ করে দিয়েছো, তারপরে আমাকে যতক্ষণ না তুমি শেষ করছো তোমার শান্তি হচ্ছে না, তাই না? চলো চলো ওখান থেকে। ওকে আটকিও না। আমার মনে হয় যা করছে ঠিকই করছে। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে সাময়িকভাবে স্বস্তি দেওয়ার জন্য আমাদের আশ্রমেও এগুলো শেখানো হয়। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। আর্য, আর্য দেখ দেখ আর্য, তোর বউ কি করছে দেখ। আমি বারণ করছি, শুনছে না। এরপর তো কাকিমা আরো অসুস্থ হয়ে যাবেন। ও মা, ও মা, চোখ খুলেছে, মেয়েদের চোখ খুলছে। আর্য এটা দে, দে, দে। আমাদের খেলার ট্রেনিং এ তো শিখেছি যে হঠাৎ করে কোর্টে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করা উচিত। আর আমি যা শিখেছি সেটাই করেছি। আমার মন বলছে জানো তো, আমার ঠিক ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে আম্মা। এই শোনো, তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখতে পারছো না? হ্যাঁ, দেখছো বাড়িতে একটা ক্রাইসিস চলছে, তার মধ্যে বকবক করেই চলেছো। চুপ করো একদম, একদম চুপ। তুমি যেভাবে আমার বুকের উপরে বসে ওই হাত দিয়ে প্রেস করছিলে না, আমার তো খুব ভয় করছিল। আচ্ছা, আমাকে আবার হসপিটালে আইসিইউতে ভর্তি করতে হবে না তো? যিনি ওনার বুকে প্রেসার দিচ্ছিলেন তিনি আমার সামনে একটু আসুন তো। কাজটা একেবারে ঠিক হয়নি না ডাক্তারবাবু? আমি ওকে বারণ করেছিলাম, ও কিন্তু আমার কথা শুনলো না। কি হলো? মা যখন কথাগুলো বলছিল তখন তোমার একটা কথাও কানে যায়নি। এখন যাও যাও, ডক্টর ডাকছে, তুমি তার সামনে কি দাঁড়াও। তুমি আমার সাথে যা করছিলে তাতে যদি আমার কিছু হয়ে গিয়ে থাকে না, তাহলে কিন্তু তোমাকে দরকার পড়লে পুলিশের সামনে গিয়েও দাঁড়াতে হবে। যাও। আপনি আসলে ঠিক সময়ে ঠিক কাজটাই করেছেন। ওয়েল ডান। ওনার উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরেই উনি খুব বাঁচা বেঁচে গেছেন। আচ্ছা ডাক্তারবাবু, ভয়ের কিছু নেই তো? দেখুন, অ্যাটাক একটা হয়েছে ঠিকই, তবে সেটা মাইল্ড। উনি সময় মতো
বুকের উপর প্রেশার দেওয়াতেই বাড়াবাড়ি হয়নি। হসপিটালাইজ করার দরকার নেই। আমি একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি আর কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ওটা ঠিক মতো খাওয়াবেন। আর দেখবেন উনি যেন বেশি টেনশন না করেন। ঠিক আছে ডাক্তারবাবু, আমরা সবাই মিলে আমার খেয়াল রাখবো। দেখলে তো বৌমা, তুমি তাকে দোষ ছিলে, সে কিন্তু ঠিক কাজই করেছে। ডাক্তারবাবুই তো বললেন। কি রে মেজু, এখন একটু ভালো লাগছে? দিন, আমায় দিন। হ্যাঁ, চলুন। আসছি, নমস্কার। আসুন। বড় না তো বড় না তো বড় না তো আমা কিছু বলবে? আমা বলো না, কি বলবে বলো। উনি বোধহয় হাত তুলে তোমায় আশীর্বাদ করতে চাইছেন। তোমরা সবাই ও আসার পর থেকেই ওকে দুষছ, কিন্তু এই একদিন ওকে দেখে আমি যা বুঝেছি, আমার মনে হয় ও আর 5 জনের মতো নয়। তবে 5 জনকে সঙ্গে নিয়ে সুখে আনন্দে কি করে সংসার করতে হয় ও সেটা জানে। আর মা, তুমি তো জানো আজকালকার মেয়েরা সংসার করার ফাঁকে ফাঁকে কর্মক্ষেত্রেও তারা সমান সাফল্য লাভ করছে। ওকে ব্যাডমিন্টন খেলতে দাও না। আর ওর পোশাক নিয়ে তোমরা যে ছিছি করছো, ওটা তোর ইউনিফর্ম, ওর গর্ব। সমাজের সংস্কারগুলো ওর মাথার উপরে চাপিয়ে দিও না মা। ওর প্রতিভাটাকে দাবিয়ে দিও না। ওকে ওকে ডানা মেলে উঠতে দাও, ওকে ওকে বড় হতে দাও। দেখো, আমি আজ এসেছিলাম ওকে আশীর্বাদ করতে, কিন্তু এসে দেখলাম উপরওয়ালা ওকে আশীর্বাদ করেই পাঠিয়েছে। আমি শুধু বলবো, ঠাকুর যেমন সারদা মায়ের সামনে নত হয়েছিলেন, আমারও ওর সামনে নত হতে একটুও কুণ্ঠাবোধ হবে না। কেন জানো? কারণ তোমার মধ্যে আমি একটা প্রকৃত মানুষকে দেখতে পেয়েছি। আমার ওপর অভিমান করে তার সেবা তো তুমি নাও করতে পারতে, দূরে সরে থাকতে পারতে, কিন্তু তুমি তা করোনি। তুমি প্রাণপণে ওর কর্তব্য পালন করে গেছো, সেটাও অন্তর দিয়ে। আর্য খুব ভাগ্যবান যে ওর মতো মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছে। থাক মা, থাক থাক। সংসারের সবাইকে নিয়ে তুমি ভালো থাকো। এই শুভ কামনা আমার সব সময় থাকবে তোমার সাথে। ও
যদি পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকে তাহলে তো আমার আর ভালো থাকা হবে না। আজকে ফাঁকতালে আম্মাকে সুস্থ করে তুলে তুমি যদি ভাবো যে তুমি নাম কিনে ফেলেছো তাহলে তুমি ভুল করবে দিয়া। তোমার এই সুনামকে কি করে দুর্নাম করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। নাও জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শোনো ঠাকুরপো, এইভাবে সম্মানের ধ্বজা ধরে বসে থাকলে চলবে না। ও বাড়িতে মেয়ে যখন দিয়েছো, যদি গলায় গামছা দিয়ে নিচু হয়ে কথা বলতে হয় তো বলতে হবে। হ্যাঁ সেই তো। হ্যাঁ গো শোনো না, মেয়ে জামাইকে আনতে তো হবেই বলো। তুমি কেন চিন্তা করছো? আর্য তো থাকবে ওখানে। তুমি দেখো তোমার কোনো অসম্মান হতে দেবে না। আমার কথাটা শোনা লক্ষ্মীটি, তুমি ও বাড়ি যেতে অমত করো না। অমত কি আমি এমনি এমনি করছি মনি? বুকে কি জ্বালা নিয়ে যে আমি ও বাড়ি যেতে চাইছি না, সেটা তোমার থেকে বেশি ভালো আর কে জানে বলো। না মনি, ওই ছেলের উপর আমার কোনো ভরসা নেই। তবে আমি যাব, মেয়ের কথা ভেবেই আমি যাব। হাজার হোক বাবা তো, বাবার একটা দায়িত্ব তো থেকেই যায়। আমি আজই ওই বাড়ি গিয়ে বেআই বেআইনকে বলে আসবো যে অষ্টমঙ্গলার দিন যেন ওরা মেয়ে জামাইকে এই বাড়িতে পাঠিয়ে দেন। কি মজা, কি মজা! দিদি আর জামাই বাবু আমাদের বাড়িতে আসবে। কি মজা, কি মজা! এ বাবা, অনেক আসতে বাবা একটা দরকারি কথা বলছে তো। জানো তো মা, আমার না খুব আনন্দ হচ্ছে। জামাই বাবু আর আমি তো এখন বন্ধু হয়ে গেছি। আর জামাই বাবু না পুরো সুপারম্যান, জানো না? কি মজা হবে জামাই বাবু। ঠিক আছে, জামাইবাবু এলে মজা হবে। ও দিদি শোনো না, আমার একটা কথা মনে হচ্ছিল যে আমাদের ঘরটার থেকে তো পাশের ওই ঘরটা অনেকটা বড়। যদি ওই ঘরটা একটু ঝাড়পোঁছ করিয়ে ওদের জন্য। এই রে, জামাই আসছে বলে ঘরটা আবার চাইছে নাকি? ফুরি বাবা। ছোট, আমি না ডালটা উনুনে চড়িয়ে এসছি, ধরে গেল বোধহয়। আমি আসছি, এক্ষুনি আমি আসছি। বৌদির ধরন দেখো তো মনে হলো ওই ঘরটা বৌদি দেবে না। কি করবে মনি? শখ করে তো মেয়ে জামাইকে এখানে নিয়ে আসছো, যত্ন আত্তি করতে পারবে তো? এই বাড়িতে জামাই শোবেই বা কোথায়? আর ডাল ভাত খাইয়ে আমি বা শান্তি পাবো কি করে? আমার মন বলছে তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আরে আমাদের আর কিছু না থাকুক, মাথার উপর ভগবান তো আছেন। তুমি চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আম্মা, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি মাথাটা একটু টিপে দেবো? খুব ব্যথা করছে না আম্মা? কি হলো রে মেজো? একবার চোখ মেলে দেখ। এখনো তো রাগ আছো মেয়েটার উপরে? না রে না, দেখ দেখ ভালো করে দেখ। ও ওই পোশাকটা বদল করে কেমন সুন্দর একটা শাড়ি পরে এসেছে, দেখ। তুমি আমার উপর খুব রেগে আছো আম্মা, তাই না? তুমি আমায় বকো না, যত ইচ্ছা তত বকো, কিন্তু এভাবে মুখ ফিরিয়ে থেকো না অন্তত। না না, তুই একটু ভয় পাবি না। ও একদম তোর উপর রাগ করছে না। ঝড় বৃষ্টি হয়ে যাবার পর আকাশটা যেমন মেঘ মুক্ত হয়ে যায়,
ওর মুখে এখন সেই পরিষ্কার আকাশের ছাপ। ওরে বড়নাথ বউ, তুই ওর রাগটাই দেখলি, কিন্তু চোখের কোণে ওই জলের কণা, সেটা দেখলি না? আমি বুঝতে পারি ওর খুব খারাপ লাগছে, তোকে অত কিছু কথা শোনালো, অথচ তুই ওর প্রাণ বাঁচালি। আর সেই লজ্জায় তোর হাত দুটোকে কিরম বুকের কাছে টেনে জড়িয়ে ধরে আছে। ও বুঝতে পেরেছে তোকে যে আমি মা লক্ষ্মী বলি, সেটা একদম ভুল কথা নয়। ও বুঝতে পেরেছে। আম্মা, আম্মা এখন একটু ঠিক লাগছে তো? ডক্টর এই ওষুধগুলো দিয়েছে, নিয়ম করে খেতে হবে কিন্তু। আমাকে আমাকে বুঝিয়ে দিন না, কখন কোনটা খাওয়াতে হবে বলে দিন, আমি আমাকে খাইয়ে দেবো। আচ্ছা এসো। সিরাপটা আছে, সিরাপটা খাওয়ার পর 2 চামচ করে দেবে, ঠিক আছে? মিজু, তাড়াতাড়ি সেরে উঠ, বুঝলি? সেরে উঠলে না আমরা 2 বুড়িতে মিলে আমাদের লক্ষ্মী নারায়ণের সাজানো সংসার দেখবো চেয়েছে। দেখে আর আশ মিটবে না, তাড়াতাড়ি সেরে ওঠ। বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার মুখটা একটু তোলো, এই ওষুধটা খেতে হবে। একটু তোলো, একটু লেগে। দেখে দেখে শো শো। মা, ও মা, বসো না। মা, কাকিমার তো ওষুধ খেলেন, এখন ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। চলুন আমরা সবাই গুরুদেবের প্রসাদ খাই। আর হ্যাঁ, সকালে খালি পেটে থাকলে পিত্তি পড়ে, ওকেও আসতে বলুন। আর্য, তুইও আয়। রে বড়নাথ বউ, শুনলি তোর শাশুড়ি কি বলে গেল? তুই অনেকক্ষণ খালি পেটে আছিস, তাই ওর সহ্য হচ্ছে না। হবেই তো, মা তো সন্তান অভুক্ত থাকলে মা কি শান্তি পায়? তাই তো বললো নিজে হাতে ভাত বেড়ে দেবে। আরে হাতমালা 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 বলেছিলুম না? ওই তো, তুই যেমন মা লক্ষ্মী, তুই সবার মন জয়